Welcome to the YouTube channel Physics Project with Mohanlal। आज के আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 9 প্রথম অধ্যায় সেমিকন্ডাক্টরস অ্যান্ড ইলেকট্রনিক্স, অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স এর উপর। প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনের ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 1। এই পার্ট 1-এ আমরা আলোচনা করব বিশেষ করে অর্ধপরিবাহী কী, অর্ধপরিবাহীর যে রেজিস্টিভিটি, সেই রেজিস্টিভিটির লিমিট কতটা হবে এবং তার এনার্জি ব্যান্ড আমরা আলোচনা করব, এনার্জি ব্যান্ড, এনার্জি গ্যাপ এবং সেখান থেকে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশান ব্যান্ড এবং তারপরে আমরা এসে যাব এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর আর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর ডিফারেন্স এবং ব্যান্ড এনার্জি ব্যান্ডের সাহায্যে পরিবাহী, অন্তরক এবং সুপরিবাহী পদার্থের মধ্যে যে পার্থক্য সেটা আমরা আলোচনা করব এবং সবশেষে আলোচনা করব এন টাইপ, পি টাইপ অর্ধপরিবাহী কী এবং তাদের মধ্যে কিছু পার্থক্য। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমে জেনে নেই যে অর্ধপরিবাহী কী, হোয়াট ইজ সেমিকন্ডাক্টর। যে সকল পদার্থ তড়িৎ পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি তাদের অর্ধপরিবাহী বলে, যাদের রোধাঙ্ক 10⁻⁻6 ওহম মিটার থেকে 10⁻7 ওহম মিটার এবং যাদের শক্তি ব্যবধান 0.7 ইভি থেকে 2 ইভির মধ্যে, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বলি। এতগুলো প্রপার্টি দিয়ে বলা হচ্ছে, খেয়াল রাখবে। মূলত আমরা যেটা দেখি যে এদের ওই পরিবাহিতাটা বলবে আর রোধাঙ্ক, রেজিস্টিভিটি এবং শক্তি ব্যবধান, এই তিনটে টার্ম দিয়ে বলে আমরা এটাকে একদম ক্লিয়ার আইডিয়া দিচ্ছি। এর উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, জিঙ্ক সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড ইত্যাদি। পিরিয়ডিক টেবিলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা যেটা পরিষ্কারভাবে জানি যে পিরিয়ডিক টেবিলের 14 নম্বর গ্রুপে রয়েছে, 14 নম্বর গ্রুপ আমি এখানে দেখাচ্ছি। দেখো এটা পর্যায় সারণীর এই যে 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপে দেখো সিলিকন আছে, জার্মেনিয়াম আছে, এই দুটো আমরা জানি অর্ধপরিবাহী। এই 14 নম্বর গ্রুপ হওয়ার অর্থ এর বাইরের কক্ষে 4টা ইলেকট্রন থাকবে। তাহলে এই 4টে ইলেকট্রন থাকা, তার পাশাপাশি দেখো হয় গ্যালিয়াম আর্সেনিক, এই গ্যালিয়াম আর্সেনাইড যৌগ করা হয়েছে, তার মানে 13 নম্বর 15 নম্বরের যৌগ মিশিয়ে এটা তৈরি করা যায়। আবার দেখো 12 নম্বরের সঙ্গে 16 নম্বরের, গ্রুপ নাম্বার 12-এর সঙ্গে গ্রুপ নাম্বার 17-এ, জিঙ্কের সঙ্গে দেখো সালফার, জিঙ্ক সালফাইড, ক্যাডমিয়ামের সঙ্গে সালফার মিশিয়ে ওটা অর্ধপরিবাহী তৈরি করা যায়। এদেরকে একটা সুবিধা হচ্ছে, আমাকে ডোপিং করবে কি গ্যালিয়াম আর্সেনাইডে, যেমন দেখো এই গ্যালিয়াম আর্সেনাইডের সঙ্গে যদি মেশানো হয় এর মধ্য থেকে আমরা ইজিলি পি টাইপ, এন টাইপ ইজিলি তৈরি করতে পারবো। গ্যালিয়াম বেশি মেশালে একটা টাইপ হবে, আর যদি আর্সেনিকের কনসেন্ট্রেশনটা বেশি হয় তাহলে অন্য টাইপ হয়ে যাবে। আর সরাসরি করতে গেলে আমরা জার্মেনিয়াম বা সিলিকন নিয়ে থাকি, ঠিক আছে। তার সঙ্গে আমরা ঠিক তারপরের একটা গ্রুপ দেখো আমরা মেশাবো, হয় ফসফরাস মেশাবো, নাহলে অ্যালুমিনিয়াম মেশাবো, নাহলে বোরন মেশাবো, নাহলে নাইট্রোজেন মেশাবো, ঠিক আছে। তাহলে 14 নম্বর গ্রুপে থাকা ওই দুটো মৌল হচ্ছে মূলত অর্ধপরিবাহী। এবার দেখো অর্ধপরিবাহীর রেজিস্টিভিটিটা একটা বলা হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্কের লিমিটটা তোমাকে একটু মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, সেটা লক্ষ্য করে দেখো। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা রোধাঙ্ক দেখছি। রোধাঙ্ক মানে কি, একটা একক ঘনকের দুই প্রান্তের যে রোধ, সেটাকে আমরা বলি রেজিস্টিভিটি, ঠিক আছে। একক ঘনকের দুই বিপরীত প্রান্তের রোধ, সেটা হচ্ছে তার রোধাঙ্ক। সেই রোধাঙ্ক দেখো, যদি আমি লক্ষ্য করি 10⁻⁻6 থেকে 10⁻7 ওহম মিটার, তাহলে এই রেঞ্জটা তোমাকে মনে রাখতে হবে, 10⁻6 থেকে 10⁻7 ওহম মিটার, এই রেঞ্জটা হলে সেটা হবে অর্ধপরিবাহী। তার থেকে যদি রোধাঙ্ক বেশি হয়ে যায় সেটা হয়ে যাবে অন্তরক, তার থেকে বেশি হলে হয়ে যাবে অন্তরক, আর যদি এর থেকে কম হয় তাহলে হবে সুপরিবাহী, ঠিক আছে, পরিবাহী। তাহলে এই হচ্ছে
লিমিটটা। এখানে উদাহরণগুলো দেওয়া আছে দেখো, কার্বন, জার্মেনিয়াম, সিলিকন, জিঙ্ক সালফাইড, ক্যাডমিয়াম সালফাইড, গ্যালিয়াম আর্সেনাইড। আর কন্ডাক্টরের উদাহরণগুলো তো আমরা জানি, কপার, আয়রন, সিলভার, গোল্ড, অ্যালুমিনিয়াম, এবং ইনসুলেটরের উদাহরণগুলো আমরা জানি, গ্লাস, মাইকা, সেরামিক, রাবার ইত্যাদি। এবার এসে যাচ্ছি আমরা, এর ক্ষেত্রে তোমাদেরকে যদি মনে রাখতে হয় যে এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। দেখবে এনার্জি গ্যাপ যদি খুব কম হয়, 0.7 ইভি থেকে 2 ইভির মধ্যে হয়, তাহলে সেটা হয়ে যাবে অর্ধপরিবাহী। আর যদি দেখো যে সেটা খুব ছোট 0.01 ইভি, তাহলে হয়ে যাবে, বা দেখবে হয়তো ওভারল্যাপিং করে গেছে দুটো গ্যাপ নেই, যদি 0 হয়ে যায় সেক্ষেত্রেও কন্ডাক্টর। আর যদি খুব বেশি হয় 5 ইভি বা তার থেকে বেশি হয়, তখন সেটা হবে ইনসুলেটর। এই এনার্জি গ্যাপটা কি আমরা এক্ষুনি জানবো। এই এনার্জি গ্যাপ জানার জন্য তোমাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে এনার্জি লেভেল, যেটা আমরা বোর তত্ত্বে পড়ে এসেছি। বোর তত্ত্ব থেকে দেখো আমরা এনার্জি লেভেলটা দেখছি কীভাবে। প্রথমেই তোমাকে জানতে হবে, দেখো এনার্জি লেভেলের জন্য সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে আমি যদি দেখাই, এই দেখো যদি একটা সিঙ্গেল অ্যাটমে হয় তাহলে এনার্জি লেভেল কীরকম হবে, তার নিউক্লিয়াসকে কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কী হচ্ছে, বিভিন্ন কক্ষপথে, অনুমোদিত কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে। সেই অনুমোদিত কক্ষপথে থাকাকালীন তার শক্তি একটা নির্দিষ্ট থাকে, সেই শক্তিটাকে আমরা প্লট করছি। এটা দেখো n=1 কক্ষে তার শক্তি, মানে এটাকে 1s সেল যেটাকে বলি। আবার n=2 কক্ষে তার শক্তি, দুটো কক্ষ রয়েছে 2s 2p। আবার n=3 মুখ্য কোয়ান্টাম সংখ্যা 3 হলে সেক্ষেত্রে 3s 3p আর 3d সেল থাকে, 3d সাবসেল। এই অনুযায়ী পরপর শক্তি স্তর এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে, ঠিক আছে, ফর সিঙ্গেল অ্যাটম। সিলিকন অ্যাটমের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে সিলিকনের ক্ষেত্রে দেখো ভাগটা দেখানো হয়েছে 1s2 2s2 2p6 3s2 3p2, মোট 14টা হয়ে গেল। তাহলে সিলিকনের 14টা ইলেকট্রন, সেই 14টা ইলেকট্রনকে আমি বিভিন্ন কক্ষে ভাগ করে দিলাম, উপকক্ষে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা সিঙ্গেল অ্যাটমে আমি কোনো একটা ক্লাস যদি লক্ষ্য করি, একটা ক্লাসের মধ্যে নিশ্চয়ই সিঙ্গেল অ্যাটম থাকবে না। একটা ক্লাস হচ্ছে দেখো রেগুলার অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, তাই তো? এই যে রেগুলার অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টে লক্ষ্য করে দেখো আমরা এটা দেখতে পাচ্ছি সিলিকনের একটা ক্লাস। সিলিকনের ক্লাস দেখতে হচ্ছে ডায়মন্ডের আকৃতির। একটা কিউবের দেখো এই 8টা শীর্ষ আছে, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা শীর্ষবিন্দুতে 8টা অ্যাটম রয়েছে, সিলিকন অ্যাটম। এবং 6টা ফেস রয়েছে দেখো 8-এর পরে 9 10 11 12 13 আর ওই পাশে একটা 14টা, তাহলে 14টা অ্যাটম। আর 4টা রয়েছে দেখো 15 16 17 18। তাহলে এই 18টা অ্যাটম দিয়ে একটা ইউনিট সেল, যেটা ক্লাসের একদম সবথেকে ক্ষুদ্রতম ক্লাসের অংশ, এটা গঠিত হয়েছে। তাহলে সিলিকনের ক্ষেত্রে দেখবে 18টা ওই অ্যাটম দিয়ে একটা ক্লাস তৈরি হয়েছে। ইউনিট সেল বলবো এটাকে, ক্লাস বলবো না, ইউনিট সেল। এই ইউনিট সেলের মধ্যে দেখো দুটো অ্যাটমের মধ্যে ন্যূনতম দূরত্ব হচ্ছে 2.35 অ্যাংস্ট্রম। সিলিকনের ক্ষেত্রে এটা হচ্ছে 2.35 অ্যাংস্ট্রম। তার মানে দুটো সিলিকন অ্যাটম খুব কাছাকাছি রয়েছে, এদের মধ্যে দূরত্ব খুব কম। তাহলে আমি যখন তোমাকে দেখাচ্ছিলাম যে সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে যদি দেখি, সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে দেখো এনার্জি লেভেল এখানে দেখানো হয়েছে। তার পাশে যদি আরও অনেক দূরে যদি একটা অ্যাটম থাকে, তাহলে তার ক্ষেত্রে সিঙ্গেল লেভেলের জন্য সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে এনার্জি লেভেলগুলো দেখানো হয়েছে। কিন্তু যদি এরকম হয়, এই অ্যাটমটাকে যদি আমি পরস্পরের কাছাকাছি নিয়ে আসি, তাহলে কি হবে, এই এনার্জি লেভেলগুলো কাছাকাছি আসবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে দেখো আমি যদি কাছে নিয়ে আসি, খুব কাছে নিয়ে চলে এসেছি, তখন দেখো এই জায়গাতে এনার্জি লেভেল দেখো, এই বিশেষ করে আউটার লেয়ারগুলো, এই যে আউটার লেয়ার, এদের মধ্যে কী হবে, ইন্টারাকশান হবে। ওই ইন্টারাকশান হলে কী হবে, কিছুটা এনার্জি চেঞ্জ হয়ে যায়। এনার্জি লেভেলগুলো চেঞ্জ হয়ে গিয়ে দেখো আস্তে আস্তে করে মোটা হচ্ছে, ঠিক আছে, এনার্জি লেভেলগুলো মোটা হয়ে যাচ্ছে। এরকম আরও যদি সংখ্যায় বাড়ানো যায়, একটা ক্লাসের মধ্যে অসংখ্য থাকবে, অসংখ্য পরমাণু যদি খুব কাছাকাছি চলে আসে, যেটা সিলিকনের ক্ষেত্রে আমরা দেখলাম 2.35 অ্যাংস্ট্রমের কাছাকাছি চলে আসে, তাহলে দেখব ওর ক্ষেত্রে এই শক্তি স্তরগুলো মোটা হয়ে গিয়ে শক্তি পটি গঠন করবে। তখন আর ওদেরকে শক্তি স্তর বলবো না, শক্তি পটি বলবো, ঠিক আছে?
তার মানে কোনো কেলাসের মধ্যে পরমাণুগুলো খুব কাছাকাছি থাকায় তাদের শক্তি স্তরগুলো প্রশস্ত হয়ে গিয়ে শক্তি পটি গঠন করে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি। দেখো সিলিকনের ক্ষেত্রে কি হয়। সিলিকনের ক্ষেত্রে আমরা এই যে শক্তি পটিটা গঠন আমি এখানে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। সিলিকনের ক্ষেত্রে এখানে দেখো, খুব লক্ষ্য করবে, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। এদিকে রয়েছে দেখো ডিস্টেন্স বিটুইন অ্যাটমস, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি লিখবো ডিস্টেন্স বিটুইন অ্যাটমস, অ্যাটমের মধ্যে যে দূরত্ব সেটা চেঞ্জ করলে এই পটিগুলো এনার্জিটা কেমন হয়। এদিকে হচ্ছে এনার্জি, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর শক্তি। এবার দেখো n = 1, n = 2, n = 3 কক্ষ রয়েছে। এবার লক্ষ্য করো, যত আমি ডিস্টেন্স কমাচ্ছি, দেখো এদিকে বাম দিকে আসা মানে ডিস্টেন্স কমছে, তাহলে ডিস্টেন্স কমে কমে এইটা হচ্ছে ক্রিস্টালের মধ্যে থাকাকালীন যে ডিস্টেন্সটা, অর্থাৎ এটা বোঝাচ্ছে 2.35 অ্যাংস্ট্রম ফর সিলিকন। সিলিকনের জন্য এটা বোঝাচ্ছে। লক্ষ্য করো ভেতরের লেভেলগুলো খুব একটা প্রশস্ত হচ্ছে না, কিন্তু বাইরের যে লেভেল সিলিকনের ক্ষেত্রে কি 1s2 আর 2s2, 2p6, 3s2, 3p2, তাহলে এই যে ভাগটা দেখো 1s2 মানে 1 সেল টোটালি ফিল আপ, 2 সেল মুখ্য কোয়ান্টাম সংখ্যা যখন 2 তখনও সেটা পুরোপুরি পূর্ণ, 3তে হয়েছে 3তে এসটা পূরণ হয়ে গেছে, পিটা ফাঁকা আছে, ডিতে এখনও আসেনি। তাহলে এই যে 3s উপকক্ষ সাবসেলটা যখন ডিস্টেন্সের সঙ্গে দেখো ভ্যারি করছে, তাহলে 3s উপকক্ষটা দেখো প্রথমে আসছে, এখানে লক্ষ্য করো দুটো মিলিত হয়ে গেছে, 3s আর 3p এসে মিলিত হয়ে গেল, প্রায় এখানে পুরো লোপ পেয়ে গেল। 3s দেখো এখানে ব্রডেনিং হয়ে নিচের দিকে নামছে, ব্রডেনিং হচ্ছে মানে প্রশস্ত হয়ে যাচ্ছে, আর 3p দেখো উপরের দিকে ব্রডেনিং হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা লক্ষ্য করে দেখো তাদের একটাই মাত্র স্তর আছে। দেখো এইখানে স্তরগুলো ইন্টারাকশান করে 3s 3p স্তরগুলো পরস্পরের সঙ্গে ইন্টারাকশান করে সব লুপ্ত হয়ে গিয়ে একটা চওড়া স্তর গঠন করছে, একটা মাত্র চওড়া স্তর, মোটা হয়ে গেছে। এটা একটাই মাত্র শক্তি পটি। ডিস্টেন্সটা যখন আরও কমাচ্ছি, ডিস্টেন্স আরও কমালে দেখো এদের মধ্যেই পটিগুলো ভাগ হয়ে যাচ্ছে, 3s এর একটা অংশ নিচের দিকে, 3s এর আরেকটা উপরের দিকে, ঠিক আছে, আর 3pর 3টে অংশ নিচের দিকে, 3টে সাবসেল, আর 3টে সাবসেল উপরের দিকে, কারণ এসে হচ্ছে দুটো সাবসেল থাকে, এসের মধ্যে দুটো সাবসেল আর পিতে 3টে, মোট 6টা ইলেকট্রন থাকবে। এসে এই জন্য দুটো সাবসেল দুটো থাকছে, পিতে 3, 3 × 6টা, তার মানে 6টা স্টেট বলতে পারি পিতে, আর এসে দুটো স্টেট, তার এখানে ভাগ হয়ে গেছে। দেখো নিচের দিকে এসের একটা স্টেট, পি এর 3টে স্টেট, মানে মোট 4টা স্টেট, আর ওপরের দিকে দেখো পি এর 3টে স্টেট, এসের একটা স্টেট, মোট 4টা স্টেট। এদের মধ্যে এই 4টা স্টেট, নিচের 4টা স্টেট কিন্তু পুরোপুরি ফিল আপ, এই অংশটা পুরোপুরি ফিল আপ, আর এই অংশটা হচ্ছে ফিল আপ নেই, কারণ এখানে লক্ষ্য করে দেখো 2, 2, 4টে, বাইরের কক্ষে 4টা ইলেকট্রন ছিল, ওই 4টা ইলেকট্রন এই 4টা স্টেটে ফিল আপ হয়ে গেছে, আর উপরের স্তরে কোনো ইলেকট্রন নেই। কখন না, এটা যখন তাদের মধ্যে কেলাসের মধ্যে যে ডিস্টেন্সটা হচ্ছে 2.35 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে আমরা একটা ছোট্ট আইডিয়া পেলাম যে কেলাসের মধ্যে অণুগুলোর ডিস্টেন্স যদি ভ্যারি করে তাহলে তাদের মধ্যে দেখব ওই শক্তি স্তরগুলো ব্রডেনিং হয়ে যায়, এবং শক্তি স্তরগুলো ব্রডেনিং হয়ে গিয়ে শক্তি পটি ধারণ করে, ঠিক আছে। এই শক্তি পটিগুলোর মধ্যে দেখো সব থেকে একদম লক্ষ্য করে দেখো n = 1 স্তর, এটা ফিল আপ, কমপ্লিটলি ফিল আপ, n = 2 স্তর, এটাও কমপ্লিটলি ফিল আপ, n = 3 স্তরের দেখো 3 স্তরের ক্ষেত্রে নিচের দিকের এই 4টে স্টেট, অর্থাৎ পি এর 3টা, এস এর একটা, টোটালি ফিল আপ, আর উপরের অংশটা কিন্তু একেবারে কোনো ইলেকট্রন নেই, ঠিক আছে। তাহলে এই যে সর্বোচ্চ অবস্থা দেখো কমপ্লিটলি ফিল আপের সর্বোচ্চ যে স্তরটা, এটাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। অর্থাৎ আমরা ঘুরিয়ে বলতে পারি যোজ্যতা ইলেকট্রন, তাই তো, এগুলো যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনগুলো যে শক্তি পটিতে থাকে তাকে আমরা বলি যোজ্যতা পটি, এবং যোজ্যতা পটির ঠিক ওপরের অংশটা খালি বা আংশিক পূর্ণ থাকতে পারে, একটু টেম্পারেচার বাড়িয়ে দিলে ইলেকট্রন চলে আসবে। তাহলে যোজ্যতা পটির ঠিক ওপরের যে আংশিক বা সম্পূর্ণ খালি যে সমস্ত শক্তি পটি রয়েছে, একদম লোয়েস্ট যে শক্তি পটিটা, তাকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। তাহলে এটাকে হবে, এই দেখো কন্ডাকশন ব্যান্ড, উপরেরটা হবে কন্ডাকশন ব্যান্ড। আর এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ন্যূনতম যে শক্তি ব্যবধান
সেটাকে আমরা বলি ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ। ক্লিয়ার? তাহলে এই তথ্য থেকে আমরা দুটো জিনিস ভালোভাবে জানলাম যে শক্তিপটিটা কি না, ক্লাসের মধ্যে অণুগুলোর ডিস্টেন্স, পরমাণুগুলোর ডিস্টেন্স যদি কমতে থাকে তাহলে তাদের শক্তি স্তরগুলো প্রশস্ত হয়ে গিয়ে মোটা হয় এবং তাকে আমরা বলি শক্তিপটি। এই শক্তিপটিগুলোর সর্বোচ্চ যে পূর্ণ ফিল আপ যে ইলেকট্রন দ্বারা ভর্তি যে স্তরটা রয়েছে তাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড। আর ভ্যালেন্স ব্যান্ডের ঠিক উপরে থাকা হয় সম্পূর্ণ খালি, নাহলে আংশিক পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ স্তরটাকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ন্যূনতম শক্তি ব্যবধান তাকে আমরা বলি ব্যান্ড গ্যাপ বা এনার্জি গ্যাপ। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা এতগুলো তথ্য এখানে পেয়ে গেলাম। এবারে আমরা ওই ডেফিনেশনগুলো বলে যাচ্ছি, দেখো তুমি দেখে নাও, তোমরা খাতায় লিখে নাও পজ করে। প্রথমে হচ্ছে এনার্জি ব্যান্ড কি, ক্লাসের মধ্যে অসংখ্য পরমাণু খুব কাছাকাছি থাকায় পরমাণুর শক্তি স্তরগুলি প্রশস্ত হয়ে যায়, এদের শক্তিপটি বলে। ঠিক আছে? আর যোজ্যতাপটি, কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনগুলি যে শক্তিপটিতে অবস্থান করে তাকে যোজ্যতাপটি বলে। ঠিক আছে? আর যোজ্যতাপটির ঠিক ওপরে থাকা যে শক্তিপটিতে ইলেকট্রন আংশিক পূর্ণ থাকে তাকে পরিবহন পটি বলে। তাহলে আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা যদি করে দেখাই, চিত্রের সাহায্যে যদি দেখাই তাহলে কি জানাবে না, আমরা সংক্ষেপে যদি আঁকবো, খুব সাধারণ করে আঁকছি, দেখো দুটো আমরা বক্স আঁকবো। ঠিক আছে? এই একটা বক্স আর তার ঠিক ওপরে আর একটা অন্য কালারের বক্স আঁকছি। ঠিক আছে? এবারে দেখো তাহলে এই পর্যন্ত টোটালি ইলেকট্রন দ্বারা ফিল আপ আছে, এইখান পর্যন্ত টোটালি ইলেকট্রন দ্বারা ফিল আপ, একদম ফিল আপ থাকবে টোটালটাই, যত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সবটাই ফিল আপ। এটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড বা বাংলায় বলছি যোজ্যতাপটি। আর এটা হচ্ছে সম্পূর্ণ খালি বা আংশিক পূর্ণ, এটাকে আমরা বলবো কন্ডাকশন ব্যান্ড। আর এই যে ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ন্যূনতম শক্তি ব্যবধান এটাকে আমরা বলি এনার্জি গ্যাপ। ঠিক আছে? এনার্জি গ্যাপ। বেশ, এইটাই হচ্ছে আমাদের সবসময় আমরা কাজে লাগাবো কন্ডাকশন ব্যান্ডে আর ভ্যালেন্স ব্যান্ড। তাহলে লক্ষ্য করে দেখো ভ্যালেন্স ব্যান্ডে মানে কি না, যোজ্যতা ইলেকট্রনগুলো, সিলিকনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4, ওই 4টে করে যত সংখ্যক পরমাণু থাকবে সমার এই ইলেকট্রনগুলো এখানে জমা থাকবে, তাই তো ভ্যালেন্স ব্যান্ডে সেই সংখ্যক ইলেকট্রনের কথা আমরা এখানে বলছি। কন্ডাকশন ব্যান্ডে কী হবে না, কন্ডাকশন ব্যান্ড যদি অ্যাবসলিউট জিরোতে যাই, 0K-তে, তাহলে 0K-তে কন্ডাকশন ব্যান্ডে অর্ধপরিবাহীর ক্ষেত্রে কোনো ইলেকট্রন থাকবে না, একদম টোটালি কী হবে, এমটি, খালি থাকবে। এবার যখনই হিট করব কি হবে না, এই এনার্জি গ্যাপটা সামান্য হলে ইলেকট্রনগুলো জাম্প করতে পারবে, জাম্প করার জন্য শক্তি চাই, সেই শক্তি যদি পায় তাহলে জাম্প করবে, আদারওয়াইজ জাম্প করতে পারবে না। ঠিক আছে? তাহলে লক্ষ্য করো এই এনার্জি গ্যাপটাই তিনটে ম্যাটেরিয়ালকে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে। তাহলে এনার্জি গ্যাপ যদি কম হয় তাহলে এক ধরনের ম্যাটেরিয়াল হবে, আর এই এনার্জি গ্যাপ যদি বেশি হয় তাহলে এক ধরনের ম্যাটেরিয়াল হয়ে যাবে, সেটাই আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? তার আগে দেখানো ওই যে সিলিকনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা দেখানো হয়েছে। সিলিকনের ক্ষেত্রে দেখা যায় যে কন্ডাকশন ব্যান্ড, এটাকে কন্ডাকশন ব্যান্ড, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনগুলো এই ব্যান্ডে আছে। এদের মধ্যে এনার্জি ডিফারেন্স দেখেছো 1.09 EV, তার মানে ইজিটা হচ্ছে 1.09 EV ইলেকট্রন ভোল্ট, যেটা আমরা জুলে কনভার্ট করতে পারি 1.09 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুলে যদি কনভার্ট করা হয়, তাহলে এই অল্প শক্তি দিলেই ইলেকট্রন কী হবে, এখান থেকে চলে আসবে। এটা হচ্ছে 0 কেলভিনে, দেখতে পাচ্ছ 0 কেলভিনে, কিন্তু এটা অর্ডিনারি টেম্পারেচার 300 কেলভিনে। তখন কী হচ্ছে দেখো, ওই ইলেকট্রনগুলো যেহেতু এই এনার্জি গ্যাপটা খুব কম, তাই ইলেকট্রন কী হচ্ছে, জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে। তাহলে যত তাপমাত্রা বাড়াবো তত বেশি সংখ্যক কী হবে, এখানে ইলেকট্রন চলে আসবে। তাহলে ইলেকট্রনের যে ঘাটতি, এই ঘাটতিগুলোকে আমরা বলি হোল। আর এইখানে যে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে এদেরকে আমরা বলবো ফ্রি ইলেকট্রন। তাহলে কন্ডাকশন ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো কিন্তু তড়িৎ পরিবহনে সাহায্য করে। আর হোল যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধ সিলিকনের ক্ষেত্রে দেখানো হচ্ছে। তাহলে বিশুদ্ধ সিলিকনের ক্ষেত্রে যতগুলো হোল থাকবে ততগুলোই কিন্তু ফ্রি ইলেকট্রন থাকবে। ঠিক আছে? হোল আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা সমান হবে। আমরা হোল সংখ্যাকে যদি H বলি আর ফ্রি ইলেকট্রনের সংখ্যাকে যদি N বলি, তাহলে
এখানে দুটোই সমান হবে, এন আর এইচ সমান হবে। এবার যখনই আমরা কোনো অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াবো, তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে না, এখান থেকে এই ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড আর এটা কন্ডাকশন ব্যান্ড, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন কী হবে, বেশি জাম্প করবে। তাহলে যত বেশি ইলেকট্রন জাম্প করে যাবে তার পরিবাহিতা বাড়বে, অর্থাৎ রেজিস্টিভিটি কমে যাবে, তাই তো। দেখো রেজিস্টিভিটি কমে যাচ্ছে, টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহীর রেজিস্টিভিটি কেন কমে যায়, তার কারণটা হচ্ছে ওই যত তাপমাত্রা বাড়ানো হবে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন শক্তি গ্রহণ করে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো জাম্প দেবে, তার মানে পরিবহন পটিতে ইলেকট্রনের মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য রেজিস্টিভিটি কমে যাচ্ছে। তাহলে যে কোনো অর্ধপরিবাহী যদি আমরা গরম করি তার রেজিস্টিভিটি কমবে, ঠিক আছে। কিন্তু মেটালের ক্ষেত্রে আলাদা, মেটালের ক্ষেত্রে যত গরম করবো তার রেজিস্টিভিটি বাড়বে থার্মাল ভাইব্রেশনের জন্য। ঠিক আছে, আমরা একই রকমভাবে আমরা জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখিয়েছি। জার্মেনিয়ামের দেখো এই এনার্জি গ্যাপটা আরও কম, 0.72 ইলেকট্রন ভোল্ট, যেটা সিলিকনের ক্ষেত্রে ছিল 1.1 ইভি। সিলিকনের ক্ষেত্রে দেখো যেটা দেখিয়েছি 1.09, ওটাকেই আমরা 1.1 ইভি বলে থাকি। এটা এইবারে আসছে দেখো টাইপস অফ সেমিকন্ডাক্টরস। সেমিকন্ডাক্টরকে আমরা দেখো মূলত দুটো ভাগে ভাগ করেছি, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। এটা হচ্ছে বিশুদ্ধ, অর্থাৎ এর মধ্যে কোনো অপদ্রব্য থাকবে না। আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর হচ্ছে আমরা যখন এর মধ্যে উপযুক্তভাবে কোনো অপদ্রব্য মেশাবো তখন আমরা তাকে বলবো অবিশুদ্ধ, ঠিক আছে, অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এই অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুটো আছে, একটা এন টাইপ একটা পি টাইপ, ঠিক আছে, এটা আমরা আলোচনা করব। তাহলে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরটাই আমরা মূলত ব্যবহার করব। এবারে দেখো আমরা তাহলে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর কি কাকে বলছি না, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে একটি বিশেষ ধরনের অপদ্রব্যকে সুপরিকল্পিতভাবে মেশালে অর্ধপরিবাহীটির তড়িৎ পরিবহন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়, একে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলা হচ্ছে। এটা যেমন দেখানো হয়েছে বিশুদ্ধ সিলিকন। বিশুদ্ধ সিলিকনে যখন আমরা ওই অবিশুদ্ধ হিসাবে মেশাবো, ধরো ফসফরাস মেশাচ্ছি তাহলে সেটা হয়ে যাবে, বা আর্সেনিক মেশাচ্ছি তাহলে কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে এন টাইপ, সেটা এন টাইপ। আর যদি আমরা বোরন বা অ্যালুমিনিয়াম এগুলো এখানে অপদ্রব্য হিসেবে মেশাই তাহলে হয়ে যাবে পি টাইপ। তাহলে এই যে অপদ্রব্যগুলো মেশাচ্ছি, যে কোনো একটা পার্টিকুলার অপদ্রব্য মেশাতে হবে, কী প্রস্তুত করতে চাই সেই অনুযায়ী অপদ্রব্য মেশাতে হবে। যে অপদ্রব্যটাকে আমি মেশাচ্ছি দেখো ওই মেশানোর পদ্ধতি একটা নাম আছে, সেটা হচ্ছে ডোপিং বলে। ডোপিং মানে কি হচ্ছে, একটা নিয়ন্ত্রিতভাবে উপযুক্ত কোনো পদার্থকে মেশাতে হবে, ইচ্ছা মতো মিশিয়ে দিলে হবে না। এই মেশানোর প্রক্রিয়া দেখো 10⁶ সংখ্যক মূল পরমাণুর সঙ্গে একটি অপদ্রব্য। তার মানে এই রেশিওটা তোমাকে দেখতে হবে যে সিলিকন যদি আমি ধরি তাহলে সিলিকনের 10⁶ সংখ্যক পরমাণুতে ওই একটি অপদ্রব্য পরমাণু মেশাতে হবে। তার মানে আমি যেখানে অপদ্রব্য হিসেবে ফসফরাস নিই তাহলে সিলিকনের 10⁶ সংখ্যকে একটা ফসফরাস পরমাণু আমরা নিয়ন্ত্রিতভাবে এখানে মেশাবো। এই পদ্ধতিটার নাম হচ্ছে ডোপিং, ঠিক আছে, ডোপিং। আর যেটাকে অপদ্রব্য মেশাচ্ছি তাকে বলা হচ্ছে ডোপ্যান্ট, ঠিক আছে। তাহলে এখানে ডোপ্যান্ট হতে পারে ফসফরাস, আর্সেনিক, বোরন অথবা অ্যালুমিনিয়াম। এবারে আমরা এসে যাচ্ছি এন টাইপ অর্ধপরিবাহী কী। এন টাইপ অর্ধপরিবাহী দেখো বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের মধ্যে অল্প পরিমাণ পঞ্চযোজী, এই পঞ্চযোজী কথাটা খেয়াল রাখবে, পঞ্চযোজী মৌল সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে ক্লাসটি পাওয়া যায়। তার মানে বিশুদ্ধ অর্ধপরিবাহী নিলাম, সেটা সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে, তার সঙ্গে পেন্টাভ্যালেন্ট কোনো অপদ্রব্য ডোপিং করেছি, তাতে আমরা যে ক্লাসটা পাবো এটা অবশ্যই এক্সট্রিনজিক। তাহলে এক্সট্রিনজিক অর্ধপরিবাহীটাকে আমরা বলবো এন টাইপ অর্ধপরিবাহী, ঠিক আছে। এটা ছিল ইন্ট্রিনজিক, এটা ছিল বিশুদ্ধ। এর সঙ্গে আমি একটা বিশেষ ধরনের অপদ্রব্য পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে, পেন্টাভ্যালেন্ট মানে গ্রুপ 15 কোনো এলিমেন্ট আমি এর মধ্যে ডোপিং করছি, তাহলে এটা হয়ে যাবে এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, এবং অবশ্যই এটার নাম হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর। এটাকে আমরা
বাস্তবে কিন্তু দেখো কীভাবে করা হচ্ছে, প্রক্রিয়াটা খুবই জটিল, আমরা খুব সহজভাবে বলে দিয়ে যাচ্ছি। সিলিকনের কোনো একটা আমরা এটাকে বলি কেলাস, সিলিকনের কেলাসটাকে নিয়ে আমরা কি করতে হবে, তার মেল্টিং পয়েন্টের কাছাকাছি হিট করতে হবে, অর্থাৎ 1410 ডিগ্রি, সিলিকনের মেল্টিং পয়েন্ট 1410 ডিগ্রি সেন্টিগ্রেড, এই পর্যন্ত কাছাকাছি হিট করতে হবে। তাহলে সিলিকনটা কি হবে, প্রায় গলার মতো অবস্থায় চলে আসবে। সেই সময় এর উপরে কি হচ্ছে, ধরো ফসফিন, এই ফসফিন গ্যাসটাকে পাঠাতে হবে, কারণ ফসফরাসকে গ্যাসীয় আকারে করা খুব কঠিন কাজ, তাই ফসফিনটাকে আমরা ওর মধ্যে পাঠাচ্ছি। তাহলে ফসফরাস ডোপিং হয়ে যাবে। তাহলে সিলিকনে ফসফরাস ডোপিং করলে আমরা এন টাইপ পেয়ে যাব, কারণ এটা হচ্ছে 14 গ্রুপ 14, আর এটা এই ফসফরাসটা হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট। তাহলে গ্রুপ 15 যখন 14-এর সঙ্গে গ্রুপ 15 মেলাবো, তাহলে আমাদেরকে হয়ে যাবে এন টাইপ সিলিকন। এন টাইপ এখানে সেমিকন্ডাক্টর পেয়ে যাব। এবারে দেখো কীরকম বন্ডিংটা হচ্ছে, এই বন্ডিংটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভালো করে শিখতে হবে। এমনি বিশুদ্ধ সিলিকন যেটা ইন্ট্রিনজিক সিলিকন, তার মধ্যে কী হচ্ছে, সমস্ত সমযোজী বন্ধন থাকে, কিন্তু যখন আমরা এখানে ফসফরাস হিসেবে মেশাবো তাহলে কী ব্যাপারটা হচ্ছে দেখো, সেখানে যখন সিলিকন ছিল, তাহলে সিলিকন যদি সব পাশে থাকে, এপাশে সিলিকন, এপাশে সিলিকন, মাঝখানেও সিলিকন ছিল, তাহলে সিলিকন থাকাকালীন কী হবে না, এদের যে ইলেকট্রনগুলো, এর ইলেকট্রন, এপাশের ইলেকট্রনগুলো কী হচ্ছে, সমযোজী বন্ধনে সব আবদ্ধ ছিল, ঠিক আছে, সিলিকনের মধ্যে সমযোজী বন্ধন ছিল। এবার এই সিলিকনটাকে যখন আমরা ফসফরাস দিয়ে ডোপিং করব, তখন এই সিলিকনটা সরে যাবে, এখানে ফসফরাস ঢুকে গেছে, ফসফরাস হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট, তার মানে এর বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকবে, তাই তো, আর সিলিকন ছিল 14 গ্রুপে, তাহলে বাইরের কক্ষে 4টা থাকে। তাহলে দেখো সে ফসফরাসের ক্ষেত্রে 5টা, তাহলে ফসফরাসের 5টা ইলেকট্রন দেখানো হয়েছে, এই যে 1 2 3 4 এই 5, তাহলে 4টা দেখো, 4টা পাশাপাশি সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন গঠন করে ফেলেছে, একটা এখানে আরেকটা, এখানে আরেকটা, এরকম 4টে বন্ধন করে ফেলেছে। আর একটা দেখো 5 নম্বর ইলেকট্রনটা এক্সট্রা রয়ে গেছে, ওইটাই হচ্ছে ফ্রি ইলেকট্রন। কেননা ফসফরাসের ক্ষেত্রে হিসাব করে দেখো, এই দেখো এক জোড়া মানে 2টো, এখানে 2টো 4টে, এখানে 2টো 6টা, এখানে 2টো 8টা, অর্থাৎ ফসফরাসের বহিষ্কক্ষে 8টা ইলেকট্রন সংখ্যা পূরণ হয়ে গেছে, অক্টেভ গ্রুপ ফিল আপ হয়ে গেছে। তাহলে ফসফরাস কী হচ্ছে, এই একটা ইলেকট্রনটাকে কী করবে, ও ত্যাগ করে দেবে, এটাই ফ্রি ইলেকট্রন হিসেবে ক্লাসের মধ্যে ঘুরে বেড়াবে, ঠিক আছে। তার মানে এখানে দেখো মুক্ত ইলেকট্রন আমরা পেয়ে যাচ্ছি। এন টাইপ ক্লাসে মুক্ত ইলেকট্রনটা হচ্ছে তড়িৎ বাহক হিসেবে কাজ করবে। এক্ষেত্রে যদি আমি এনার্জি লেভেল দিয়ে ব্যাখ্যা করি, তাহলে এনার্জি লেভেল একটু লক্ষ্য করো, এনার্জি লেভেলটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে লক্ষ্য করো কীভাবে আসছে, দেখো ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড আর এটা কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যখন কী হচ্ছে, এই ডোনারটা অর্থাৎ বাইরে থেকে আমি ফসফরাস যখন ডোপিং করে দিচ্ছি, ডোনারের এনার্জি লেভেলটা কিন্তু একটু হাইতে হয়ে যাচ্ছে, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচে এটা চলে আসছে। এদের মধ্যে যে ডিফারেন্সটা দেখো, এমনি এনার্জি ব্যান্ড গ্যাপ যেটা ছিল, অর্থাৎ কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ড পর্যন্ত সিলিকনের ছিল 1.09 EV, কিন্তু যখন ফসফরাস ওদের ডোপিং করা হয়েছে, ফসফরাসের জন্য দেখো ডোনার এনার্জি লেভেল যেটা হচ্ছে, এই ডোনার এনার্জি লেভেলটা হচ্ছে 0.05 EV, অর্থাৎ এখন দেখো দুটোর মধ্যে এনার্জি গ্যাপ অনেক কমে গেছে, অর্থাৎ সামান্য এনার্জি পেলেই এই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, সামান্য এনার্জি পেলে, এবং সামান্য দেখতেই পাচ্ছ অনেক কম। তাহলে আগে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে আসতে গেলে শক্তি লাগতো 1.09 EV, এখন ওই ডোনার মানে এখানে ফসফরাস যেহেতু ইলেকট্রন দান করছে, তাই আমি বলছি ডোনার, এই ডোনার লেভেল এনার্জি থেকে দেখো সামান্য শক্তি পেলে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। তাহলে এটা কী হচ্ছে, একটুখানি সাধারণ তাপমাত্রা মনে করো 300 কেলভিন তাপমাত্রায় কী হবে, বেশিরভাগ সমস্ত ডোনার যে সমস্ত ফ্রি ইলেকট্রন তারা কী করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে চলে এলে তার পরিবাহিতাটা অনেক বেড়ে যাবে, বহুগুণ বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে এন টাইপের ক্ষেত্রে, এন টাইপ সেমিকন্ডাক্টর, অবশ্যই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, কারণ এতে ডোপিং করা হয়েছে কি না, ফসফরাস আমি ডোপিং করেছি, কোনো পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট। তাহলে আমরা এখানে এনার্জি লেভেল দিয়ে দেখাচ্ছি ঠিকই, কিন্তু বাস্তবে যখন দেখবে তুমি একটা পুরো ক্লাস দেখবে, সেই পুরো ক্লাসে কিন্তু ওইভাবে দেখতে পাবে না। সেখানে দেখবে কি না, দু ধরনের আমরা দেখতে পাবো, একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন আর একটা হোল। দেখো তাপীয়
যে উত্তেজনা, থার্মাল জেনারেশনের জন্য কি হচ্ছে, হোল আর ফ্রি ইলেকট্রন তৈরি হবে। কারণ সেই এনার্জি এখানে দেখো তাপীয় শক্তির জন্য কিছু ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু এখানে হোল তৈরি হয়ে যাবে, কিছু ইলেকট্রন এখানে চলে আসবে। সেটা হচ্ছে কিছু সংখ্যক তাপীয় উত্তেজনার জন্য, এই যে তাপীয় উত্তেজনা থার্মাল জেনারেশনের জন্য। আর ডোপিং লেয়ার থেকে যে ডোনার আয়নগুলো সামান্য এনার্জি গ্রহণ করে কি হচ্ছে, সমস্ত কন্ডাকশন ব্যান্ডে চলে আসছে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, কন্ডাকশন ব্যান্ডে বেশি সংখ্যায় ফ্রি ইলেকট্রন থাকছে, ফ্রি ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, তার তুলনায় হোলের সংখ্যা কি হচ্ছে, খুব কম। ঠিক আছে, হোলের সংখ্যা খুব কম। তাহলে এখানে দেখো হোলটাকে দেখানো হয়েছে আর ফ্রি ইলেকট্রন দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ ফ্রি ইলেকট্রনের সংখ্যা এখানে অনেক বেশি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক, কনসেন্ট্রেশনটা অনেক বেশি, কার থেকে না, হোল কনসেন্ট্রেশনের থেকে। এটা কার ক্ষেত্রে হলো না, এন টাইপ। তাহলে দেখতে পাচ্ছি এন টাইপ যদি সেমিকন্ডাক্টর হয়, সেখানে মুখ্য বাহক হিসেবে, তড়িৎ বাহক হিসেবে থাকছে ফ্রি ইলেকট্রন, আর গৌণ বাহক হিসেবে থাকছে হোল। ঠিক আছে, ওটাকে আমরা মাইনরিটি মেজরিটি ক্যারিয়ার বলি। মেজরিটি মানে যেটা বেশি সংখ্যায় থাকবে, তাহলে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। কারণ সামান্য তাপমাত্রা ও দিলেই কিছুটা হলেও হোল থাকবেই, কিছু হোল আর কিছু ইলেকট্রন এমনি তাপীয় উত্তেজনার জন্য তৈরি হয়ে থাকবে। আর ডোনার এনার্জি লেভেল থেকে ইলেকট্রনগুলো, বেশিরভাগ ইলেকট্রন এখানে চলে আসছে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি এখানে হোলের থেকে, তাই তো, হোলের থেকে ইলেকট্রনের সংখ্যা বেশি। এটা তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তার মানে যখন আমরা একটা এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, মনে করে এন টাইপ সেমিকন্ডাক্টর নিলাম, তাকে দুই প্রান্তে একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিলাম, তখন কি হবে না, তার মধ্যে কি হচ্ছে, ফ্রি ইলেকট্রন আছে, হোল আছে। ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে ফ্রি ইলেকট্রনগুলো কি হচ্ছে, পজিটিভের দিকে দেখো অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে, পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে ফ্রি ইলেকট্রনগুলো, আর হোলগুলো দেখো নেগেটিভের দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে। কিন্তু হোলের সংখ্যা কম, তাই তো, তাহলে হোল হচ্ছে এখানে দেখো মাইনরিটি ক্যারিয়ার, আর ফ্রি ইলেকট্রনগুলো হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। তোমাকে এগুলো প্রায় এমসিকিউতে জিজ্ঞাসা করা হবে যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কারা, ফ্রি ইলেকট্রন বলবে, কারণ ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা বেশি। আর মাইনরিটি ক্যারিয়ার কারা, এটা। কিন্তু অ্যাজ এ হোল দেখো পুরো ক্লাসটা কিন্তু নিউট্রাল, কারণ বাইরে থেকে কোনো এক্সট্রা ইলেকট্রন অ্যাড করাও হয়নি, এখান থেকে ইলেকট্রন কোনো বাইরে চলে যায়নি, কারণ বাইরে যেতে গেলে প্রচুর এনার্জি লাগবে, সেক্ষেত্রে অনেক বেশি। কিন্তু সমস্তগুলোই ক্লাসের মধ্যে আছে, তার মানে কোনো ইলেকট্রনের আধিক্য বা ঘাটতি ঘটেনি। তার মানে পুরো ক্লাসটা অ্যাজ এ নিউট্রাল, শুধু চার্জ ক্যারিয়ারটা যেহেতু ফ্রি ইলেকট্রন বেশি আছে, তাই কি আমরা বলছি এন টাইপ। নেগেটিভের জন্য এন টাইপ নয়, কিন্তু বারবার খেয়াল রাখবে এটা। তাহলে আমি এখানে একটা কনক্লুশন করলাম, দেখো এন টাইপ অর্ধপরিবাহের ক্ষেত্রে কী হচ্ছে, মুখ্য বা সংখ্যাগুরু বাহক হচ্ছে, এখানে ইলেকট্রন বলবে না, ফ্রি ইলেকট্রন বলবে, মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন। আর সংখ্যালঘু বাহক হচ্ছে হোল। আর ফসফরাস বা যে আমি অপদ্রব্যটা মেশাবো, সে কী করছে, ইলেকট্রন দান করছে, তাকে আমরা বলবো ডোনার। এখানে তাহলে যেটা ডোপিং করেছিলাম, যে মৌলটা, যে পেন্টাভ্যালেন্ট এলিমেন্টটাকে আমি ডোপিং করেছি, সেটাকে এখানে বলবো ডোনার। তাহলে কনক্লুশন কি দাঁড়ালো না, প্রথমে আমি বিশুদ্ধ সিলিকন নিয়েছিলাম, তাকে আমরা বলছিলাম ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তার সঙ্গে আমি কি হচ্ছে না, কোনো গ্রুপ 15 এলিমেন্ট যদি ডোপিং করি, তাহলে আমি এক্সট্রিনজিক যে সেমিকন্ডাক্টর পাবো তার নাম হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরে কি থাকবে না, বেশি সংখ্যায় থাকবে ফ্রি ইলেকট্রন, এরা মেজরিটি ক্যারিয়ার, আর খুব অল্প সংখ্যায় থাকবে হোল, এরা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, মেজরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার, ক্লিয়ার? বেশ, তাহলে একই রকমভাবে আমরা চলে আসব পি টাইপের ক্ষেত্রে, পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে এখন হচ্ছে পি টাইপের সংজ্ঞা দেখো, কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহী ক্লাসের মধ্যে অল্প পরিমাণ বা সুনিয়ন্ত্রিতভাবে ত্রিযোজী মৌল সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করলে পাওয়া যায় পি টাইপ অর্ধপরিবাহী। দেখো তাহলে এটা হচ্ছে ইন্ট্রিনজিক, ওই বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম নেব, তাহলে ইন্ট্রিনজিক এটা। এর সঙ্গে দেখো ট্রাইভ্যালেন্ট অর্থাৎ গ্রুপ 13-এর কোনো এলিমেন্ট যদি আমি ডোপিং করি, তাহলে পেয়ে যাব পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখো এই গ্রুপ 13-এ রয়েছে দেখো বোরন বা অ্যালুমিনিয়াম, তাহলে এগুলোর আমরা যদি ডোপিং করি পেয়ে যাব। কিন্তু বাস্তবে দেখো বোরন অ্যালুমিনিয়ামকে ডোপিং করা খুব কঠিন কাজ,
তাই আমরা কি হচ্ছে বোরন নিচ্ছি BH3, এটা গ্যাস। আর সিলিকনকে কি হচ্ছে সেই উত্তপ্ত করতে হবে 1410 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় মেল্টিং পয়েন্টের কাছাকাছি। তাহলে মেল্টিং পয়েন্টের কাছাকাছি মানে কি খুব উত্তপ্ত করলে সেই অবস্থায় কী হচ্ছে বোরন গ্যাস যদি পাঠাই তাহলে বোরনটা ওর মধ্যে ডিফিউশন প্রক্রিয়ায় ডোপিং হয়ে যাবে, অর্থাৎ তখন সেটা বিশুদ্ধ সিলিকনটা হয়ে যাবে এক্সট্রিনজিক পি টাইপ সিলিকন। তাহলে পি টাইপ সিলিকন আমরা পেয়ে যাব। এর কীরকম বন্ডিংটা হবে, বন্ডিংটা ঠিক সেই আগের মতো দেখাচ্ছি, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা রকম হবে। আমরা এখানে অ্যালুমিনিয়াম দিয়ে দেখেছি, অ্যালুমিনিয়াম বোরন একই রকমের আসবে। তাহলে দেখো সিলিকনের প্রথমে সমযোজী বন্ধন ছিল, সেখানে আমরা অ্যালুমিনিয়াম ডোপ করেছি বা বোরন ডোপ করাতে পারো, এটা বোরন ডোপ করালে একই রকম হবে বোরন। বেশ, তাহলে লক্ষ্য করে দেখো বোরনের ক্ষেত্রে বোরন হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট, অর্থাৎ বাইরের কক্ষে ভ্যালেন্স ইলেকট্রন হবে, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3, 3টে ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে। দেখো এই 1 2 3 3টে ইলেকট্রন, 3টে ইলেকট্রন দেখো পাশাপাশি 3টে সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন করেছে। একটা সমযোজী বন্ধন, এই একটা সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন, আর এই একটা সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন। এই পাশের সিলিকনের সঙ্গে সমযোজী বন্ধন করার জন্য দেখো একটা ঘাটতি হয়ে গেছে, এই ঘাটতিটাকে আমরা বলছি হোল। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখো আমরা আগের ক্ষেত্রে কি করেছিলাম সেটা বলেছিলাম এক্সেস। কেন এক্সেস না, তার ক্ষেত্রে ফসফরাসের চারদিকে দেখো 4টা, ফসফরাসের ক্ষেত্রে দেখো 8টা পূরণ হয়ে গিয়েছিল। এপাশে সিলিকনের সঙ্গে 2টো, ওপাশে সিলিকনের সঙ্গে 2টো, এপাশে 2টো, এপাশে 2টো, মোট 8টা, আর একটা এক্সট্রা পড়েছিল, সেই জন্য সেটাকে বলেছিলাম ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন। কিন্তু এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই ইলেকট্রনটাকে কিন্তু আমরা ফ্রি ইলেকট্রন বলতে পারবো না। কেন বলো তো না, এখানে বোরনের দেখো, বোরনের এখানে 2টো, এই 4টে, 6টা, 7টা হয়েছে। বোরনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন পূরণ হয়েছে, 8টা হয়নি, সেই জন্য এটাকে আমরা বলছি হোল। ঠিক আছে, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। তাহলে কী হবে, কোনো জায়গা থেকে যদি ইলেকট্রন এখানে চলে আসে তাহলে এই হোলটা পূরণ হয়ে যাবে, তাহলে সেখানে একটা হোল চলে আসে। তার মানে এই জন্য দেখো হোলকে মুভমেন্ট করছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি হোল মুভমেন্ট হয় না, মুভমেন্ট হয় ইলেকট্রনের। সেই জায়গা থেকে ইলেকট্রন এখানে চলে এলো, তার মানে হোলটা মুভমেন্ট করছি ধরছি, কিন্তু আদৌ হোল ওভাবে মুভমেন্ট করে না। ইলেকট্রন মুভমেন্টের জন্যই হোলটা মুভ করে যায় ধরে নেই। তাহলে ইলেকট্রনের ঘাটতিটাকে আমরা বলছি হোল। এবারে যদি আমি সেই ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড দিয়ে বলি, তাহলে সেই আগের মতো ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডে দেখো এনার্জি গ্যাপ যেটা আসবে, সেই এনার্জি গ্যাপটা যেমন এন টাইপে দেখিয়েছিলাম, পি টাইপের ক্ষেত্রে দেখো পি টাইপের ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে। পি টাইপের ক্ষেত্রে দেখো ঠিক ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি হয়ে যাচ্ছে অ্যাকসেপ্টার। কেন না, এই যে ডোপিংটা করিয়েছি যে ম্যাটেরিয়ালটা, এখানে বোরন, তাহলে বোরনকে আমি ডোপ করেছি, বোরন করছি কি দেখো একটা ইলেকট্রনকে ও অ্যাকসেপ্ট করতে পারছে, গ্রহণ করবে। ঘাটতি হয়েছে মানে কি, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ওই জন্য এখানে ডোপিং যে এলিমেন্ট তার নাম হয়েছে অ্যাকসেপ্টার। ঠিক আছে, গ্রহিতা। তা পি টাইপের ক্ষেত্রে গ্রহিতা, আর এন টাইপের ক্ষেত্রে বলেছিলাম দাতা, যেন সেই ইলেকট্রন দান করছিল, এখানে ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য গ্রহিতা। তাহলে গ্রহিতার যে এনার্জি লেভেল সেটা কার কাছে থাকবে না, ভ্যালেন্স ব্যান্ডের ঠিক কাছাকাছি। এখানে এই যে লেভেলটা, এই লেভেলটা সেই 0.05 আর ইভি এই কাছাকাছি হবে, বা 0.01, 0.01 থেকে 0.05 এই ইভির মধ্যে এটা রেঞ্জ করে। আর এখানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা ছিল 1.09 ইভি। তাহলে থার্মাল জেনারেশনের জন্য কিছু ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসবে, অর্থাৎ এখানে কিছু হোল তৈরি হয়ে থাকবে, এখানে ফ্রি ইলেকট্রন থাকবে কন্ডাকশন ব্যান্ডে। কিন্তু এখানে লক্ষ্য করো, যেহেতু অ্যাকসেপ্টার এনার্জি লেভেল রয়েছে, তাহলে ইলেকট্রনগুলো কী হবে, এখানকার ইলেকট্রন এই অ্যাকসেপ্টারের গিয়ে চলে আসবে, তাহলে এখানে এক্সট্রা হোল ক্রিয়েট হয়ে যাবে, এক্সট্রা হোল ক্রিয়েট হয়ে থাকবে, এখান থেকে হোল হয়ে ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই জায়গায় ইলেকট্রন ফিল আপ হয়ে যাবে, অ্যাকসেপ্টার লেভেলে প্রায় সমস্ত ইলেকট্রনগুলো ফিল আপ হয়ে যাবে, তাহলে এখানে হোল এক্সট্রা ক্রিয়েট হবে। আর কিছু ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসবে ফ্রি ইলেকট্রন, তাহলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা এখানে কম, তাহলে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, কারণ হোল বেশি সংখ্যায় আছে। আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন, তাহলে ফ্রি ইলেকট্রন দেখো সংখ্যায় খুব কম আছে কন্ডাকশন ব্যান্ডে, আর হোলের সংখ্যাটা খুব বেশি, তাহলে এক্ষেত্রে হোলের সংখ্যা বেশি, অনেক বেশি ফ্রি ইলেকট্রনের থেকে, তাহলে এক্ষেত্রে হচ্ছে H > E।
ফ্রি ইলেকট্রন কিছু থাকবেই, কারণ থার্মাল জেনারেশনের জন্য কিছু ফ্রি ইলেকট্রন এখানে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে, এখান থেকে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে, সেগুলোই হচ্ছে ওই ইটা ফ্রি ইলেকট্রন। আর এক্সট্রা হোল ক্রিয়েট হচ্ছে কি করে না, যেহেতু অ্যাকসেপ্টর আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ খুব কম, তাহলে ইলেকট্রনগুলো কি হচ্ছে অ্যাকসেপ্টর লেভেলে চলে যাচ্ছে, এনার্জি সামান্য তাপমাত্রাতেই ওখানে অ্যাকসেপ্টর লেভেল, তাহলে হোল ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে, ওই হোলগুলোই মেজরিটি ক্যারিয়ার। তাহলে পি টাইপ এন টাইপ ক্লাস সম্বন্ধে আমরা দেখলাম, পুরোটা একবার একটু রিক্যাপ করে নিই। এন টাইপের ক্ষেত্রে তাহলে আমরা কী পাবো, ক্লাসের মধ্যে দেখতে পাবো হোলের সংখ্যা বেশি, তাহলে দেখো হোলের সংখ্যা, এই যে হোলের সংখ্যা দেখো অনেক বেশি, হোলের সংখ্যা বেশি, আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা খুব কম থাকবে। থার্মাল জেনারেশনের জন্য কিছু ফ্রি ইলেকট্রন খুব কম সংখ্যায় থাকবে, যেটা আমি এখানে লিখেছিলাম হোল গ্রেটার দেন ই, এই ফ্রি ইলেকট্রনের থেকে হোলের সংখ্যা বেশি। তাহলে পি টাইপের ক্ষেত্রে আমরা কি পেলাম, পুরো ক্লাসটা কিন্তু নিস্তরিত, অর্থাৎ বাইর থেকে কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন হয়নি, তাই টোটাল চার্জ 0। আর পি টাইপের সংখ্যাগুরু বাহক অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার আমরা বললাম হোল, মাইনরিটি ক্যারিয়ার ফ্রি ইলেকট্রন, এটা ফ্রি ইলেকট্রন ব্যবহার করবে, মুক্ত ইলেকট্রন। আর সেই ডোপিং কনসেন্ট্রেশন আমি বলেছি 10⁶ এর সঙ্গে একটা, অর্থাৎ সিলিকনের 10⁶ সংখ্যকে একটা মাত্র আমরা কি দেবো, হয় বোরন নাহলে অ্যালুমিনিয়াম দেব। আর যে এলিমেন্টটা আমরা ডোপ করছি সেই ডোপিং এলিমেন্টটা কী হচ্ছে না, একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই তো, একটা ইলেকট্রনকে গ্রহণ করতে পারে, এই জন্য নাম হয়েছে গ্রহীতা, অ্যাকসেপ্টার। যে ম্যাটেরিয়ালটা ডোপ করা হচ্ছে বাইর থেকে, অর্থাৎ এখানে বোরন হচ্ছে ওই অ্যাকসেপ্টার। এবার দেখো ভর ক্রিয়ার সূত্র আমরা এখানে একটা আলোচনা করছি। ভর ক্রিয়ার সূত্র আলোচনা করতে গেলে তোমাকে দুটো জানতে হবে, একটা হচ্ছে এক্সট্রিনজিক আর একটা ইন্ট্রিনজিক। প্রথমে হচ্ছে বিশুদ্ধটাই জানি, ইন্ট্রিনজিকের ক্ষেত্রে কী হচ্ছে না, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সামান্য ওই থার্মাল জেনারেশনের জন্য কিছু হোল আর কিছু ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে থাকবে। এবং যদি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হয় তাহলে কি হবে না, যতগুলো হোল থাকবে ততগুলোই ফ্রি ইলেকট্রন থাকবে, ঠিক আছে, এটা একটু খুব ভালো করে মনে রাখবে। যদি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর হয়, ইন্ট্রিনজিক মানে বিশুদ্ধ, ঠিক আছে, বিশুদ্ধ ওই অর্ধপরিবাহী, ধরো সিলিকন যেটাকে আমরা বলছি ইন্ট্রিনজিক্স, তার ক্ষেত্রে কি হবে না, জাস্ট এই এনার্জি গ্যাপ হচ্ছে 1.09 eV বা 1 eV বলি, এখান থেকে ইলেকট্রনগুলো ওখানে চলে আসবে, তাহলে এখানে হোল তৈরি হবে, এখানে হোল, এই যে হোল তৈরি হয়েছে, আর ওখানে ফ্রি ইলেকট্রন। তাহলে আমি বলতে পারি হোল আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা এক্ষেত্রে সমান থাকবে, ঠিক আছে, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি ভালো হবে। এন হচ্ছে ফ্রি নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট এরিয়া বা ইউনিট ভলিউম হবে, আর নাম্বার অফ হোলস পার ইউনিট ভলিউম, এই এইচটা হচ্ছে নাম্বার অফ হোলস পার ইউনিট ভলিউম, আর এনটা হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। এবারে দেখো যদি বিশুদ্ধ এটা হয় তাহলে দুটোই কিন্তু সমান হবে, এবং সমানটাকে আমরা ধরে নিচ্ছি Ni, তাহলে হোলের সংখ্যা Ni আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা Ni ফর ইন্ট্রিনজিক, এই আই মানে ইন্ট্রিনজিকের জন্য আই দেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে, এই আই হচ্ছে ফর ইন্ট্রিনজিক মানে বিশুদ্ধ, যেটা বাংলায় বলছি বিশুদ্ধ। বিশুদ্ধ হলে দুটো সমান হবে, সেক্ষেত্রে Ni সমান ওই H সমান N, এটা বিশুদ্ধর ক্ষেত্রে। কিন্তু যখন আমরা এন টাইপ ডোপিং করেছি, এন টাইপ ডোপিং করলে কি হবে না, এন টাইপের ক্ষেত্রে তার ক্ষেত্রে দুটো আঁকি, কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, তার উপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটা যদি আমি এন টাইপ ধরি, এন টাইপের ক্ষেত্রে কি হবে না, এইখানে সেই অ্যাসেপ্টর লেভেলে ছিল, এটা হচ্ছে ডোনার লেভেল, ডোনার লেভেল ইলেকট্রনগুলো কি হচ্ছে এখানে চলে আসবে, তাহলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা অত্যন্ত বেশি, ফ্রি ইলেকট্রনের সংখ্যা অত্যন্ত বেশি, এখানে প্রচুর ইলেকট্রন আছে, আর এখানে কিছু হোল তৈরি হয়ে আছে, তাহলে হোলের সংখ্যার থেকে এখানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা অত্যন্ত বেশি, তাই তো। তাহলে এইচ আর এখানে রয়েছে এন, তাহলে এন এর মানটা অনেক বেশি এইচের থেকে, ঠিক আছে, এটা হচ্ছে ফর এন টাইপের।
কিন্তু একটা সূত্র হচ্ছে, তাহলে আমি যদি এখানে NH এর গুণফল করি, তাহলে আগের ক্ষেত্রে যেটা ছিল, আগে হোল সংখ্যা ছিল Ni আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা ছিল Ni, তাহলে গুণ করো, তাহলে এই দুটোর সঙ্গে সমান হবে, অর্থাৎ N × H সমান হবে Ni²। এটাই হচ্ছে ল অফ মাস অ্যাকশন। অর্থাৎ ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ছিল তার যদি বর্গ করা হয়, তাহলে ওই এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ হোলস মানে হোলস কনসেন্ট্রেশন এবং ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশনের গুণফলটা ধ্রুবক থাকবে। এটাই হচ্ছে ল অফ মাস অ্যাকশন। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ল অফ মাস অ্যাকশন, ভর ক্রিয়ার সূত্র, যেটা এক্সট্রিনজিক এবং ইন্ট্রিনজিকের ক্ষেত্রে বলা হচ্ছে। এটা দিয়ে ছোট্ট একটা প্রবলেম আমরা করব, খুব সহজ, জাস্ট ওই আইডিয়াটা খেয়াল রাখবে। তাহলে এই যে করা হচ্ছে দেখো, N × P সমান হবে Ni², অর্থাৎ ইন্ট্রিনজিক থাকাকালীন দুটো সমান ছিল, Ni সমান ছিল, দুটো Ni হোল কনসেন্ট্রেশন আর ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন, তাকে স্কোয়ার করে দিচ্ছি, Ni² হয়ে গেছে। আর এখন N এবং P, N হচ্ছে ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন আর H হচ্ছে হোল কনসেন্ট্রেশন, দুটোর গুণফল আগের সঙ্গে গুণফলের সঙ্গে সমান থাকবে। তাহলে একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে, তবে ক্যালকুলেট দ্য হোল অ্যান্ড ইলেকট্রন ডেন্সিটিস ইন এ পিস অফ P type silicon. It has doped with 5 × 10⁻16 acceptor atoms per semi-cube। অর্থাৎ যেটা আমি বলছি এটা হচ্ছে অ্যাসেপ্টার কনসেন্ট্রেশন, অর্থাৎ যেটা অ্যাসেপ্টার মানে গ্রহীতা, মানে P টাইপ, তাই তো। তাহলে P এর সংখ্যা দেওয়া আছে 5 × 10⁻16, আর Ni বলা আছে ইন্ট্রিনজিক থাকাকালীন তার সংখ্যা ছিল কত না, Ni এর ভ্যালু দেওয়া আছে 1.4 × 10⁻10, যেহেতু সেমিকিউব সব পার সেমিকিউবে আছে, কোনো অসুবিধা নেই, এটা -3তে পার সেমিকিউবে। তাহলে আমাদের যে ফর্মুলা N × P সমান Ni², এই ফর্মুলা পুট করে দাও, তাহলে এখান থেকে N পেয়ে যাবো, তাহলে Ni², অর্থাৎ 1.4 × 10⁻10 এর হোল স্কোয়ার বাই ওই 5 × 10⁻16, এটা হয়ে গেল পার সেমিকিউবে, এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন কনসেন্ট্রেশন পেয়ে গেলাম। এই যে Ni²/P, তাহলে এটা পেয়ে গেছি। তাহলে আমরা কি পেলাম, সেমিকন্ডাক্টরের দুটো ভাগ পেলাম অ্যাকচুয়ালি, ইন্ট্রিনজিক যেটা বিশুদ্ধ, আর তাতে ডোপিং করলে সেটা এক্সট্রিনজিকের কি হচ্ছে দুটো টাইপ, N টাইপ একটা, P টাইপ একটা। N টাইপের ক্ষেত্রে কি পাচ্ছি না, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো যদি আমি ডোপিং করি কোনো পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, আর ট্রাইভ্যালেন্ট দিলে সেটা হয়ে যাবে P টাইপ। ঠিক আছে, আর এক্ষেত্রে N টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর P টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, মাইনরিটি ক্যারিয়ার হলো ফ্রি ইলেকট্রন, যেটা এখানে দেখানো হয়েছে। দেখো এটা P টাইপের ক্ষেত্রে দেখো হোল সংখ্যাটা বেশি, এগুলো হোল সংখ্যা, এই যে হোলের সংখ্যা দেখো অনেক বেশি, আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা খুব কম, তার মানে এক্ষেত্রে হোলের কনসেন্ট্রেশনটা ওই ইলেকট্রনের থেকে খুব বেশি। আর এক্ষেত্রে দেখো ইলেকট্রনের সংখ্যা অত্যন্ত বেশি আর হোল খুব কম সংখ্যায় আছে, তাহলে এক্ষেত্রে Nটা খুব বেশি হবে, হোলটা কম। এটা N টাইপ, এটা P টাইপ, দুটোই কিন্তু এক্সট্রিনজিকে পড়ছে। আর যেটা হচ্ছে ফার্মি যে এনার্জি লেভেল, যেটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবসলিউট জিরোতে যে এনার্জি লেভেলটি থাকে সেটা ফার্মি এনার্জি লেভেল। এটা ডোনারের ক্ষেত্রে দেখো কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচে থাকবে, এই ডিফারেন্সটা হবে 0.05 থেকে 0.01 ইভি। আর P টাইপের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকবে, এই ডিফারেন্সটা, এই এনার্জি ডিফারেন্সটা হবে ওই 0.05 ইভি আর 0.01 ইভি থেকে 0.05 ইভি, এই রেঞ্জের মধ্যে 0.01 ইভি থেকে 0.05 ইভি, এই রেঞ্জটা, এই গ্যাপটা খুব কম। আচ্ছা, আরেকটা বলে দিই, যেটা তাহলে এই এনার্জি ব্যান্ড যদি বেশি হয়, এই ডিফারেন্সটা হয়, তাহলে সেটাকে আমরা 3 ধরনের ম্যাটেরিয়ালে ভাগ করে দিতে পারবো। একটা হচ্ছে যদি এই এনার্জি গ্যাপটা খুব বেশি হয়, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আর একটা আমরা আঁকছি যেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড তার সঙ্গে সঙ্গে আমি কন্ডাকশন ব্যান্ডও আঁকছি। বেশ, আরেকটা আঁকতেছি, দেখো এই একই জিনিস আমি আঁকবো, কিন্তু তার ক্ষেত্রে হবে কি না ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড অনেক উপরে, ঠিক আছে। আর একটা ক্ষেত্রে আঁকবো যেটা হচ্ছে
ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড আলাদা করা যাচ্ছে না, ব্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড পুরোপুরি ওভারল্যাপ করে গেছে, এরকম একটা ছবি আঁকা ছিল। তাহলে একটু লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড, আর এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। এই যে এনার্জি গ্যাপ, এই ইজিটা লক্ষ্য করো, এর ক্ষেত্রে ইজি দেখো খুব কম, এর ক্ষেত্রে ইজিটা অনেক বেশি, তাই ইজিটা অনেক বেশি, আর এর ক্ষেত্রে ইজি প্রায় একদম ওভারল্যাপিং করে গেছে, ওভারল্যাপ হয়ে গেছে দুটো ব্যান্ড, তাই তো। তাহলে এটাকে তিনটেকে আমরা তিন ধরনের ম্যাটেরিয়াল আমরা বলছি, তিন ধরনের নাম দেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে ইজিটা কম, কম মানে কত কম, এটা হচ্ছে 0.7 ইভি থেকে 2 ইভি এই রেঞ্জে থাকবে, তাহলে আমরা এদেরকে বলবো সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর। আর এই ইজিটা যদি গ্রেটার দেন 5 ইভি হয় তাহলে সেটা হয়ে যাবে ইনসুলেটর, ঠিক আছে। আর যদি এটা ওভারল্যাপ করে যায় তাহলে এটা হয়ে যাবে কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে ব্যান্ড, এনার্জি ব্যান্ডের সাপেক্ষে আমরা ইনসুলেটর, সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টরের তফাৎটা পেয়ে গেলাম। তাহলে মোটামুটিভাবে আমরা অর্ধপরিবাহীর ক্ষেত্রে এন টাইপ, পি টাইপ এবং তাদের পার্থক্য ভালোভাবে জানতে পারলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল। তোমরা ইউটিউব চ্যানেলে ফিজিক্স প্রজেক্ট উইথ মন্ডল দিয়ে সার্চ করো, আর অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।